৮০টা বছর পর রাজ্যে প্রথম রাষ্ট্রবাদী একটি সরকার গঠিত হয়েছে, আর সেই রাষ্ট্রবাদী সরকারের আমলে প্রথম স্বাধীনতা দিবস ভারতবর্ষের এ রাজ্যেও পালিত হবে। আর এই সূত্রে দুটো কথা আজকে এই 14ই আগস্ট রাত্রে না বলে পারা যাচ্ছে না। বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, বায়ুর থেকেও দ্রুতগামী কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, মানুষের মন। আর গীতাতে কলঙ্ককে কিভাবে বর্ণনা করা হয়েছে, জ্ঞান যোগে তেমনি কর্মযোগে। সেখানেও অসৎ কর্ম, কুপ্রবৃত্তি দ্বারা পরিচালিত কর্ম, তার দ্বারা যে ফলাফল তৈরি হয় সেইটিকেই বলা হচ্ছে কলঙ্ক। তেমনি কর্মযোগেও সেই বিষয়ে বিশদ আলোচনা আছে ৩ নম্বর অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে। ঠিক যেভাবে ধুলো ময়লা দ্বারা আয়না বা কাঁচ ঢাকা থাকে, ঠিক যেভাবে জরায়ু দ্বারা মাতৃগর্ভে সন্তান আবৃত থাকে, তেমনি মোহ, কামনা, বাসনা এবং প্রবৃত্তি দ্বারা বিবেক বা আসল মানুষের সত্তা আবৃত থাকে। তাহলে সেই সমস্ত কিছু এই এপিসোডে আলোচনার বিষয়বস্তু কিভাবে হলো? এই কারণে যে এবারের এই যে পরিবর্তিত যে পরিস্থিতি, রাজনৈতিক পরিবর্তন, সেটাকে আমি তো অন্তত ভোটের অনেক আগে থেকে বলতাম যে এ এক ধর্মযুদ্ধ, ধর্ম স্থাপনের যুদ্ধ। ভোট তো বটেই, কিন্তু যদি কল্পনা করা হয় সমস্ত রকমের অধর্ম, সমস্ত অধর্ম অর্থে সমস্ত ধরনের খারাপ কাজ, কুপ্রবৃত্তি, সেই সমস্ত অবসান ঘটিয়ে ধর্ম স্থাপন করবার এই রায়, সেই রায় দিতে চলুন সবাই বুথে গিয়ে ইভিএম মেশিনে আপনার নিজের মতামতটা দান করুন, সাহস সঞ্চার করুন, এবং এই সাহস যাতে সঞ্চারিত হয় অর্জুনের, সেটাই তো গীতাতে অন্যতম একটা বড় অংশ। বিশ্বরূপ দর্শন যোগে আমরা তার একটা বিস্তারিত ব্যাখ্যা পাই, এবং এই ধরনের ছোট ছোট এপিসোডে মানুষের ভাষাতে আমি সেগুলো বর্ণনাও করেছি যতটা পেরেছি নিজের মতো করে। এখন আজকের এই পরিস্থিতিতে মানুষের মন কেন দ্রুতগামী, সব থেকে দ্রুতগামী? আর কলঙ্ক যা কোনোভাবে ধুলেও ওঠে না, কোনো কিছু দিয়েই সেটাকে মানে উঠিয়ে দেওয়া যায় না, কর্ম, কুকর্ম, কর্মফল, এই বিষয়গুলো এই এপিসোডে এই জন্য উঠে আসলো যে এই যে ধর্ম স্থাপনের যুদ্ধ মানুষ লড়াই করলো ৪ঠা মে, এই যে পরিবর্তন হলো, তারপরে মানুষের মন কি বলছে, আর কলঙ্ক, সেই কলঙ্ক ঠিক কি, কার, কোথায় এবং কেন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথম কথা, তাহলে আমরা বুঝতেই পারলাম মানুষের মন খুব দ্রুত পরিবর্তিত হয়ে যায়। এই যেমন একটা সার্ভে রিপোর্টে আমরা কিছুদিন আগেই দেখছিলাম, যখন ওই জান্তার মান্তারে এজিটেশন চলছিল আশফলাদ দলেদের, সেখানে চতুর্দিকে বিভিন্ন রকম সংস্থা টুকটাক এই ধরনের স্যাম্পল সার্ভে ধরনের করে দেখেছিল, ইয়েস, মানুষ বলছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করে দেওয়াটাই উচিত। তাদের সার্ভেতে সেরকম উঠে আসছিল, আমাদের কাছে সেগুলো সূত্রের খবর, বিভিন্ন মিডিয়াতেও আপনারা সেগুলো দেখতে পাবেন তৎকালীন সেই ভিডিওগুলো যদি খুঁজে দেখেন। তারপর এই সমস্ত কিছু, এই যে পার্লামেন্ট অধিবেশন, তারপরে অরাজকতা, এবং কেজরি, রাহুল, তেজস্বী, অখিলেশ, এই সমস্ত মিলে হেড্ডা যা কিছু হলো, তারপরে যে স্যাম্পেলটা হলো উত্তরপ্রদেশ জুড়ে, সেখানে উঠে আসলো কি, না না, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা একদম উচিত হয়নি, ওনার থাকাটাই উচিত ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের দেশের, বা বলা যায় সারা পৃথিবী জুড়ে গণতন্ত্রের মূল একটা রসদ। সেই রসদটা কি? গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রে এই যে রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার লড়াই করেন,
আসন সংখ্যা, ভোট, সেটা তো মূলত নির্ভর করে থাকে মানুষের মনস্তত্ত্বের ওপর, মনের সিদ্ধান্তের ওপর। ওই মুহূর্তে মানুষ কি মনে করছে, আর সেই মন কত দ্রুত পরিবর্তিত হয়ে যেতে পারে। কাজেই সাধু সাবধান। আর এই সাধু সাবধান পিছনের অংশটা বললাম না, সেটা সকলেই জানেন। এই মানুষের মনকে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতা বা নেতৃবৃন্দ খুব দ্রুত বুঝে ফেলতে পারেন, তারাই কিন্তু সেই জায়গাতে একটু দীর্ঘস্থায়ী ক্ষমতায় আসীন থাকেন। এটা ইতিহাস বলছে। আর এ বাদে আর একটা উপায় আছে ক্ষমতায় টিকে থাকার, সেটা হচ্ছে যেভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেণীর মানুষজন বা তার দলবল যেভাবে ক্ষমতায় টিকে থাকে, যে ধরনের স্বৈরাচার আমরা পৃথিবীর ইতিহাসে দেখে থাকি, সেই উপায়ে, বিভিন্ন রকম উপায়ে মানুষের মুখকে বন্ধ করে দিয়ে মতবাদ বা মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে টিকে থাকা, সেটা একদম আলাদা উপায়। আর হচ্ছে এই মানুষের মনের যে প্রতিফলন, সেই প্রতিফলনটা আমরা কোথায় কোথায় দেখতে পাই, যাকে বলা হয় সংবাদ এবং গণতন্ত্রের আঁতুর ঘরের খবর যেখান থেকে পাওয়া যায়, সেগুলো হচ্ছে হসপিটাল, রেলওয়ে স্টেশন, ট্রেনের ভিতরে, কামরার ভিতরে মানুষজনের গল্প, বাস, ট্রাম, রাস্তাঘাট, বাজার, এই সমস্ত জায়গাগুলো থেকেই মানুষের মনোভাব বোঝা যায়। আর সেই মনোভাবগুলো থেকেই কিন্তু রাজনৈতিক দল, যে বিচক্ষণ রাজনৈতিক নেতা, সে ঔদ্ধত্য বর্জন করে কালো কাঁচের গাড়ি থেকে বেরিয়ে সেই মানুষজনের মতামতকে গুরুত্ব দেয়, শোনে এবং শুনে নিজের দলের অভ্যন্তরে বিচার বিশ্লেষণ করে দলের আগামী রূপরেখা নির্ধারণ করে। কারণ দলীয় কর্মী, বিশেষত ক্ষমতায় থাকা দলের দলীয় কর্মীবৃন্দ, ঘনিষ্ঠ সহচর যারা যারা থাকেন, তারা অনেকটাই, অনেক ক্ষেত্রেই, বিশেষত আমাদের খুব রিসেন্ট পাস্টগুলো যদি আমরা দেখি, তাহলে কি দেখা যায়, যেমন গুড়ের পাশে পিঁপড়ে জমা হয়ে থাকে, অনেকটা সেরকম সবাই মূলত স্তাবকে পরিণত হয়। তারা কখনো দেখিয়ে দেয় না যে এই মশাই, এটা তোমার ভুল হচ্ছে। এই ভুলটা হচ্ছে এটা যদি কেউ দেখিয়ে দেয়, অনেক অনেক নেতা তার আবার গোসা হয়ে যায়, এই তুমি আমার ভুল ধরতে এসেছো, জানো আমি কে, আমি কোথাকার, আমি কি পারি, এই সব কিছু। আর এই সব কিছু মুহূর্তে মহাকাল সেই প্রদীপ নিভিয়ে দেয় যখন সেটা পূর্ণ হয়ে যায়। আর তার পরিণতিটা আমরা সমাজে বারবার দেখছি। বাম আমলের পতন, তাতেও মানুষ শিক্ষা নিল না, তার থেকেও চরম দুর্নীতি, অহংকার, অত্যাচার সমস্ত কিছু ছড়িয়ে গেল। সেই ভয়ঙ্কর জমানার পতন, তারপরেও সেটার অবসান হবে কি? কারণ পরিণতিগুলো চোখের সামনে সামনে হাজির। রাস্তাঘাটে তারা হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, যারা যারা ওই কুকুকর্মে লিপ্ত ছিলেন। তাহলে এই কলঙ্ক কিন্তু ধুলেও ওঠে না, উঠবে না। এখন বিষয় হচ্ছে মানুষের মন। সেই মানুষের মন আজকে প্রকাশিত হলো নির্মল ঘোষের গ্রেপ্তারির মাধ্যম দিয়ে। যে মানুষ কতটা ক্ষুব্ধ, প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, নিজের জীবনকে বাজি রেখে মানুষ চোখে চোখ রেখে ওই স্বৈরাচারী সরকারকে পরিবর্তন করেছে। তাহলে কি হলো? প্রতিবাদ, পরিবর্তন। মানুষের সব থেকে বড় আশার জায়গা এবার যেটা, সেটার নাম হচ্ছে প্রতিকার। এই প্রতিকারই হচ্ছে মানুষের মনের বাসনা। প্রতিকার ছাড়া সমাজ শুদ্ধ হতে পারে না। তাহলে ওই গোটা মহাভারত পড়ারই দরকার পড়তো না, যদি না কুরুক্ষেত্র
হতো যে ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ, তাহলে গীতা, এই গীতা সৃষ্টি হতো না যদি না প্রতিকার নামক বিষয়বস্তুটি থাকতো। এবং সেইটার মাধ্যম দিয়ে, এই প্রতিকারের মাধ্যম দিয়ে সমাজের শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নতুন সমাজ সৃষ্টি হতে পারে। ইউরোপের অন্ধকার যুগের অবসানের কথা আমরা এপিসোডে ডিটেল ডকুমেন্টারির মতো করে ব্যাখ্যা করেছি। এখানে আমাদের পশ্চিমবঙ্গে অন্ধকার যুগ এবং ওই ইউরোপের অন্ধকার যুগের পরিবর্তনের পর নবজাগরণ, ইউরোপের নবজাগরণ সেটা কিভাবে হয়েছিল, এবং পরবর্তীতে আমাদের এই বাংলাতে অবিভক্ত বঙ্গে সেখানেও এক নবজাগরণ হয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছু, রত্নগর্ভা বঙ্গভূমি, সেই স্বর্ণযুগের কথাও আমরা আলোচনা করেছি। আমি ইতিহাসবিদ নই, কিন্তু পড়তে তো পারি, পড়া জিনিসগুলো আপনাদের সামনে তুলে তো ধরতে পারি। আর যে পড়তে পারে তাহলে সে পড়া জায়গা থেকে জিনিসগুলো শেখা যায়। নিশ্চয়ই স্বাধীনতা দিবস, আমার বয়সী যে সমস্ত মানুষজন আমরা স্বাধীনতা দিবসটা দেখিনি, 47 সালের 15ই আগস্ট ঠিক কিভাবে কি কি ঘটনা ঘটেছিল, কিন্তু তার জন্যই তো রয়েছে বই, তার জন্যই তো রয়েছে বিভিন্ন ডকুমেন্টারি। তাহলে অতীতকে দেখে শেখা, এই যে আজকের ভারত ভাগের যে বিভীষিকা, বিভাজন বিভীষিকা, তা সেই বিভীষিকার থেকেও তো আমাদের অনেক কিছু শেখবার আছে। আর এই সমস্ত শিক্ষা যদি আমরা কাজে না লাগাই তাহলে আগামীতে এগোনোটা মিথ্যা হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। আর মানুষের মনের চাহিদাকে অস্বীকার করে কখনোই কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সরকার সফল হতে পারে না। আর একটা ভরসার জায়গা, সেটা হচ্ছে পরিবারতান্ত্রিক, একনায়কতান্ত্রিক যে সমস্ত দলগুলি এই ভারতবর্ষে, যাদেরকে আমি টুকরে টুকরে গ্যাং বলি, ঈশ্বরের কৃপায় এবার এই পশ্চিমবঙ্গের মাটিতে পরিবারতান্ত্রিক দল আর নেই। মানে সরকারি ক্ষমতায় একটি গণতান্ত্রিক কাঠামোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা দল, রাষ্ট্রবাদকে যে সামনে রাখে, মাথায় রাখে, সে এখানকার ক্ষমতায়। কাজে একক ব্যক্তির সিদ্ধান্তের যে আতঙ্ক, যে নিরাপত্তাহীনতা, সেটা অন্তত এই দলীয় পরিকাঠামোয় সম্ভব নয়। সেইটা যেমন একটা স্বস্তির জায়গা, তেমনি এখানে আগামী দিন এই যে স্বাধীনতা দিবসের কথা বললাম, দিয়ে শুরু করলাম, আর এই মানুষের মন বোঝার কথা বললাম, যে মানুষ এবার প্রতিকার চায়। সরকারি উন্নয়নমূলক প্রকল্প, সরকারি শিল্প স্থাপন, শিক্ষার সংস্কার, গণতান্ত্রিক পরিকাঠামোকে এখানে প্রতিষ্ঠিত করা, এ সব কিছুই সম্ভব যদি না আগে উঠোনটা পরিষ্কার করা হয়, তার ক্ষেত্রভূমিটা পরিষ্কার করা হয়। নোংরা চায়ের কাপে চা খাওয়া যাবে না, নোংরা হাঁড়িতে ভাত রান্না করা যাবে না, নোংরা ঘরে বাস করা যাবে না, কীট পতঙ্গ, বিষাক্ত জীব, তাদের মধ্যে বসবাস করা সম্ভব না। সেখানে দাঁড়িয়ে সুস্থ সুন্দর তপস্যা, জপ তপ, ধ্যান জ্ঞান কোনো কিছুই সেখানে সফল হয় না। কাজেই আগে এই শুদ্ধিকরণ এবং পরিচ্ছন্নতা ভীষণ ভীষণ জরুরি বলে মনে করি। আর এই স্বাধীনতা একটা অভিজ্ঞতা দিয়ে আজকের এই এপিসোডটাকে শেষ করব। যেদিন এই পরিবর্তনের ভোটে 4 তারিখ ভোট গণনা চলছে, উৎকণ্ঠায় যখন আমরা বসে আছি অধীর আগ্রহে, যখন 12টা বেজে পার হয়ে যাচ্ছে, একটু একটু করে ভাবছি যে হ্যাঁ এবার হবে, এবার হবে, এরকম একটা মনোভাব তৈরি হচ্ছে প্রত্যেকের মধ্যে, চতুর্দিক থমথম করছে। তারপরে যখন আস্তে আস্তে বোঝাই গেল যে হ্যাঁ এবার হয়েছে, সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছে, চতুর্দিকে সেই এপিসোড এই মানুষের ভাষার পর্দাতেই আছে, আপনারা পিছনের এপিসোড খুলে দেখে নেবেন, বাঁধন ভাঙা উচ্ছ্বাস সমস্ত জায়গায়, কলকাতার শহরের বিভিন্ন রাজপথে। এবং যখন শপথ গ্রহণের দিন, এই দুটো দিনকে যদি পাশাপাশি রাখি আমরা, সেখানে পরিষ্কার এই মানুষের ভাষার বুমের সামনে প্রত্যেকে বলেছে যে এটা ভোট না, এ ধর্ম স্থাপন,
মানুষরা বলেছে, এবং এ হচ্ছে আমাদের এক নতুন স্বাধীনতা। আর সেই স্বাধীনতা পাওয়া যতটা কঠিন, সেই স্বাধীনতাকে ধরে রাখা, সেই স্বাধীনতাকে বজায় রাখা, পবিত্র রাখা, সেটা আমাদের সকলের কর্তব্য। রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ বলে চিৎকার করলে হবে না। রাষ্ট্রবাদের জন্য প্রত্যেকটি পদক্ষেপে, ঘর থেকে শুরু করে রাস্তাঘাট, অফিস কাচারিতে, প্রত্যেকটি আমরা মানুষ যে যে যেখানে কর্মে লিপ্ত, প্রত্যেকটি ক্ষেত্রে দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করা, তবেই কিন্তু আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ সমাজকে আমরা রেখে যেতে পারবো। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন, একটু নোটিফিকেশনকে অন রাখবেন, আর আপনারা হাত খুলে আপনাদের মতামত লিখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।